একটা আদালত যেখানে ন্যায় বিচারের চেয়ে বেশি শোনা যায় বুদ্ধির খেলা, কৌশলের চাল আর জোগাড়ের জাদু। এখানে প্রতিটা দিন যেন এক একটা নতুন নাটক। কেউ লড়ছে নিজের স্বপ্নের জন্য, কেউ টাকার জন্য, আর কেউ শুধুই নিজের অস্তিত্ব প্রমাণ করতে। এখানে আইনকে ঘুরিয়ে নিজের মতো করে ব্যবহার করাই যেন এক ধরনের শিল্প। একদিকে অভিজ্ঞদের চালাকি, অন্যদিকে নতুনদের আদর্শবাদ। এই দুইয়ের সংঘর্ষেই তৈরি হয় অদ্ভুত সব পরিস্থিতি, যা কখনো হাস্যকর আবার কখনো একেবারেই অপ্রত্যাশিত। বলছিলাম অদ্ভুত এক কোর্টরুম ড্রামা সিরিজ মামলা লিগ্যাল হে সিজন 1 এর কথা। কোর্টরুম ড্রামা আগে পরে অনেক দেখেছেন, কিন্তু এমন মজার কোর্টরুম হয়তো আগে কখনো দেখেননি। আশা করি গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পটা শুরু হয় পারপারগঞ্জ ডিস্ট্রিক্ট কোর্ট থেকে। এমন এক কোর্ট যার আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য জোগাড় উকিল, যারা তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে যেমন ক্লায়েন্টদেরকে ফাঁদে ফেলে, তেমনি বুদ্ধি খাটিয়ে নিমিষেই বদলে দিতে পারে কোর্টের ভেতরের চিত্র আর মামলার রায়। যাই হোক, বর্তমানে কোর্টের ভেতর একটা ছিনতাইয়ের কেস চলছে। 5 জন লোক মিলে রাতের অন্ধকারে অসহায় এক লোককে ছিনতাই করেছে। কোর্টের ভেতর বাদী আর আসামি সবাই উপস্থিত। বাদী 5 ছিনতাইকারীকে শনাক্ত করে জজের সামনে বলে এরাই ওই রাতে ছিনতাই করেছিল। মামলা একদম সোজা, অপরাধীও সামনে হাজির। বাদীপক্ষের উকিল একদম কনফিডেন্সের সঙ্গে বসে পড়ে, কারণ মামলা তো সে জিতেই গেছে। কিন্তু তখনই সামনে আসে আসামি পক্ষের উকিল VD ত্যাগী। ত্যাগী এমন একজন চতুর উকিল যার সাথে তর্কে জেতা প্রায় অসম্ভব ব্যাপার। কোনো না কোনো উপায় বের করে নিশ্চিত হেরে যাওয়া কেসও সে জিতে যায় খুব সহজেই। যাই হোক, ত্যাগী বাদীকে জিজ্ঞেস করে আসলে তার সাথে কি হয়েছিল। সত্যি কি এই 5 জন তাকে ছিনতাই করেছে? বাদী বলে হ্যাঁ, এই 5 জনই ছিল। 2 জন লোক আমার হাত ধরেছিল, একজন আমার পকেট থেকে পার্স বের করেছে, আর একজন আমার বেল্ট খুলে নিয়েছে। ত্যাগী জিজ্ঞেস করে তাহলে 5ম লোকটা কি করছিল? বাদী বলে সে প্রস্রাব করছিল। এরপর হাত না ধুয়ে সে আমাকে থাপ্পড় মারে। সব শুনে ত্যাগী জজকে বলে পুলিশ আমার ক্লায়েন্টের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে। আমার ক্লায়েন্টরা কেউই ছিনতাই করেনি। সব কথা প্রমাণ হয়ে যাওয়ার পরেও ত্যাগীর এমন কথা শুনে জজ সহ সবাই অবাক হয়ে যায়। তখন ত্যাগী বলে 390 ধারা অনুযায়ী একসঙ্গে 5 জন লোক কাউকে লুট করতে গেলে সেটাকে ছিনতাই নয়, বরং ডাকাতি বলে। পুলিশ আমার ক্লায়েন্টদেরকে ছিনতাইয়ের মিথ্যে অভিযোগে অ্যারেস্ট করেছে, তাই তাদেরকে জামিন দেওয়া উচিত। যেহেতু ভুলটা পুলিশেরই হয়েছে, তাই জজ 5 জনকে জামিন দিয়ে দেয়। সবাই আরও একবার হতবাক হয়ে ত্যাগীর কৌশল দেখে। এরপর আমরা কোর্টের বাইরের দৃশ্য দেখতে পাই। কোর্টের বাইরে অসংখ্য উকিল টেবিল পেতে বসে আছে। এদের নিজস্ব কোনো চেম্বার নেই, আর কিছু উকিল আছে যাদের ভাগ্যে টেবিলও জোটেনি। তারা রাস্তায় দাঁড়িয়ে হকারদের মতো চিৎকার করে ক্লায়েন্ট খোঁজে। যদিও এভাবে কখনো ভালো কোনো কেস জোটে না, তবে ভাগ্য সহায় থাকলে কেউ কেউ নোটারি কিংবা সার্টিফিকেট বানানোর কাজ পেয়ে যায়, আর বাকিরা তৃষ্ণার্ত কাকের মতো অপেক্ষা করতে থাকে ক্লায়েন্টের জন্য। এক সকালে কোর্টের বাইরে তৃষ্ণার্ত উকিলরা খেয়াল করে একটা দামি গাড়ি কোর্টের এরিয়াতে ঢুকছে। সবাই ভাবে টাকাওয়ালা কোনো ক্লায়েন্ট এসেছে। এই বড়লোক ক্লায়েন্ট ধরে কিছু টাকা হাতিয়ে নেওয়ার আশায় উকিলরা ছুটে যায় গাড়ির কাছে। কিন্তু সামনে গেলেই জানতে পারে গাড়িতে থাকা নারী কোনো উকিল নয়। অনন্যা শ্রফ ওরফে অ্যানি নামের এই নারী নিজেই একজন উকিল। হার্ভার্ড থেকে LLB কমপ্লিট করে এখানে এসেছে প্র্যাকটিস করার জন্য। অ্যানি সরাসরি কোর্টের ম্যানেজার বিশ্বাস পাণ্ডের কাছে চলে যায়। অ্যানির নিজের একটা চেম্বার দরকার, কিন্তু বিশ্বাস জানায় চেম্বার নিতে হলে অনেক টাকার প্রয়োজন, যা এই মুহূর্তে অ্যানির পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তাই সে বিশ্বাসের কাছে জানতে চায় যাদের চেম্বার নেই তারা কোথায় বসে। বিশ্বাস অ্যানিকে দেখিয়ে দেয় চেম্বার ছাড়া উকিলরা কোথায় বসে। বাইরে টেবিল পেতে বসে থাকা অসংখ্য উকিলের মধ্যে একজন হচ্ছে সুজাতা, যাকে সবাই দিদি বলে ডাকে। সুজাতা একজন উকিল তো বটে, কিন্তু সে নিজের কখনো কেস লড়ে না। সে শুধু ক্লায়েন্ট ধরার কাজ করে। এরপর ক্লায়েন্টকে অন্য উকিলের কাছে নিয়ে যায় আর তাদের থেকে ভালো অঙ্কের কমিশন নেয়। এর পিছনে অবশ্য একটা বড় কারণ আছে। যে সমস্ত উকিলরা কোর্টের বাইরে টেবিল পেতে বসে, কোনো ক্লায়েন্ট তাদেরকে 2-4 হাজারের বেশি পেমেন্ট দিতে চায় না। একই কেস যখন চেম্বার আছে এমন বড় উকিলের হাতে যায়, তখন ক্লায়েন্ট লাখ টাকা খরচ করতেও দ্বিধা করে না। তাই সুজাতা চেম্বারওয়ালা উকিলদের কাছে ক্লায়েন্টদেরকে ট্রান্সফার করে কমিশন নিয়ে নেয়। এতে করে কেস নিয়ে কাজ করে সে যে পরিমাণ টাকা পেত, কোনো পরিশ্রম ছাড়াই তার থেকে বেশি টাকা পায় সুজাতা। যাই হোক, আজও সুজাতা একজন ক্লায়েন্টকে ফাঁসিয়েছে। এক লোক তার নতুন বিয়ে করা স্ত্রীকে ডিভোর্স দিতে চায়, কারণ স্ত্রীর বাসরাতে লজ্জা পায়নি। এমন অদ্ভুত অভিযোগের কথা শুনেও সুজাতা হাসি মুখে বলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন, আমি অবশ্যই আপনার ডিভোর্স করিয়ে দেব। এরপর সুজাতা সেই ক্লায়েন্টকে বাগাই নামের এক অ্যাডভোকেটের কাছে নিয়ে যায়। এরপর ক্লায়েন্টকে বলে সাধারণ কেউ হলে কেস আমি নিজেই লড়তাম,
কিন্তু আপনি অনেক স্পেশাল, তাই আপনাকে অভিজ্ঞ উকিলের কাছে নিয়ে আসলাম। ক্লায়েন্ট হতবাক হলেও তার কিছুই করার ছিল না, কারণ সে অলরেডি সুজাতার জালে ফেসে গেছে। এরপর আমরা ত্যাগীকে দেখতে পাই। যদিও ত্যাগী একজন নামকরা অ্যাডভোকেট, সেই সাথে পারপারগঞ্জের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও সে, কিন্তু এখন তার ইচ্ছে হয়েছে দিল্লি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হবে। প্রেসিডেন্ট হতে হলে ইলেকশনে বিজয়ী হতে হবে, কিন্তু ইলেকশনে জিততে হলে কোনো পাওয়ারফুল অ্যাডভোকেটের রেফারেন্স লাগবে। তাই ত্যাগী প্ল্যান করে সরাসরি সুপ্রিম কোর্টের সবথেকে পাওয়ারফুল অ্যাডভোকেট জে.বি. ওয়াডিয়ার রেফারেন্স নেবে। কিন্তু ত্যাগী ওয়াডিয়াকে চিনলেও ওয়াডিয়া তো আর ত্যাগীকে চেনে না। তাই ত্যাগীর অ্যাসিস্ট্যান্টরা চিন্তায় পড়ে যায় যে ওয়াডিয়া ত্যাগীকে সাপোর্ট করবে তো। এদিকে সুজাতা খুব আনন্দের সঙ্গে মুন্সি নামের এক সিনিয়র উকিলকে জানায় অ্যাডভোকেট বাগাইকে 2 লাখ টাকার ক্লায়েন্ট ধরিয়ে দিয়েছে, এবার মোটা অঙ্কের ইনকাম হবে। মুন্সি বলে, তুমি নিজে কবে কেস লড়া শিখবে? সুজাতা বলে, চেম্বার ছাড়া উকিলকে তো কেউ দামই দেয় না, আমাকে চেম্বারের ব্যবস্থা করে দিন, আমি কেস নিয়ে লড়ব। মুন্সি বলে, তোমার চেম্বার নয়, একজন ভালো পার্টনার প্রয়োজন। ওই সময় বাগাই এসে সুজাতার সাথে রাগারাগি করে বলে তার পাঠানো ক্লায়েন্ট মাত্র 20,000 টাকা দিয়েছে। কমিশন হিসেবে সুজাতা বাগাইয়ের হাতে 2,000 টাকা ধরিয়ে দিয়ে চলে যায়। এতে সুজাতাও প্রচন্ড হতাশ হয়। অন্যদিকে ত্যাগী প্ল্যান করছিল কিভাবে জে.বি. ওয়াডিয়ার সঙ্গে একবার দেখা করা যায়। এরই মাঝে ত্যাগী জানতে পারে ওয়াডিয়া একটা হোটেলে পার্সোনাল মিটিং ফিক্স করেছে। তাই ত্যাগী তার বন্ধু এবং সহকর্মী মিন্টুকে সাথে নিয়েও ওই হোটেলে চলে যায়। ওয়াডিয়াকে দেখা মাত্রই সে তার সঙ্গে কথা বলার জন্য তার সামনের দিকে চলে যায়, কিন্তু ওয়াডিয়া ত্যাগীর সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার দিকে একবার তাকায়ও না। চলে যাওয়ার সময় ওয়াডিয়া ফোনে কথা বলছিল। সে কথা বলার সময় বেশ ভারী কিছু ইংলিশ ওয়ার্ড ইউজ করে, যা শুনে ত্যাগী হতবাক হয়ে যায়। সেও একজন অ্যাডভোকেট, কিন্তু এমন কঠিন ইংলিশ সে কখনো শোনেনি। ত্যাগী ভালোভাবে বুঝে যায় ওয়াডিয়ার সঙ্গে সখ্যতা গড়ে তোলা এতটাও সহজ হবে না। তাই ত্যাগী প্ল্যান করে অন্যভাবে ওয়াডিয়ার নজর কাড়বে। সে এমন কিছু করবে যাতে ওয়াডিয়া নিজেই ত্যাগীর সঙ্গে কথা বলে। ত্যাগী ঠিক করে সে ইংরেজিতে একটা আর্টিকেল লিখবে, আর সেটা কোনো পপুলার নিউজ পেপারে ছাপাবে, যেন ওয়াডিয়া আর্টিকেল পড়ে একেবারে মুগ্ধ হয়ে যায়। ত্যাগী কাজটা দেয় তার নতুন হায়ার করা 2 মাথা মোটা অ্যাসিস্ট্যান্টকে, যাদেরকে ত্যাগী ল অ্যান্ড অর্ডার নামে ডাকে। এদিকে বিশ্বাস সুজাতার টেবিলের পাশে অ্যানির টেবিল লাগিয়ে দেয় এবং সুজাতাকে অ্যানি জানায় যে অ্যানি কাজ শিখতে চায়। অ্যানি হার্ভার্ড থেকে পাশ করা উকিল শুনে সুজাতা অনেক আনন্দিত হয়। সে ভাবে অ্যানিকে কাজে লাগিয়ে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবে, কিন্তু অ্যানির উদ্দেশ্য ছিল একেবারেই ভিন্ন। সে জানায় সে এখানে টাকা ইনকাম করতে আসেনি, সে এসেছে প্র্যাকটিস করতে। সেই সাথে সে গরিব ক্লায়েন্টদের হেল্পও করতে চায়। এসব শুনে সুজাতা অনেক রেগে যায়। সে অ্যানিকে বুঝিয়ে বলে এখানকার কাজ কারবার কিভাবে চলে। সেই সাথে সে এটাও স্পষ্ট জানিয়ে দেয় যে এখানে কাজ করতে হলে সুজাতাকে কমিশন দিতে হবে। এসব শুনে অ্যানি কড়া ভাষায় বলে, এমনটা করা তো ইলিগাল। সে সুজাতার কথার প্রতিবাদ করায় সুজাতা তার পাশ থেকে অ্যানিকে সরিয়ে দিয়ে গাড়ি পার্কিং এরিয়ায় অ্যানির টেবিল লাগিয়ে দেয়। অন্যদিকে ত্যাগীর ওই মাথামোটা 2 অ্যাসিস্ট্যান্ট খুবই নিম্নমানের একটা আর্টিকেল তৈরি করে। সেখানে ওরা এত সিম্পল ইংলিশ ওয়ার্ড ইউজ করেছে যে কোর্টের মূর্খ চাওয়ালাও সহজে সেটা পড়ে ফেলছে। এটা দেখে ত্যাগী খুবই রেগে যায়। সে চিন্তিত হয়ে ভাবতে থাকে কোথায় পাবে এমন রাইটার যে দ্রুত এমন একটা আর্টিকেল লিখে দেবে যা ওয়ার্ডিয়ার নজরে পড়বে, এবং সে ইমপ্রেস হয়ে ত্যাগীর জন্য রেফারেন্স কার্ডে সাইন করে দেবে। ওই মুহূর্তেই অ্যানি চলে আসে। সে ত্যাগীর কাছে সুজাতার নামে কমপ্লেন জানায়। অ্যানি তার সঙ্গে হওয়া অন্যায়গুলো ক্ষোভ প্রকাশ করার সময় বেশ ভারী ইংলিশ ওয়ার্ড ইউজ করে। ঠিক এমনই কিছু ওয়ার্ড ত্যাগী শুনেছিল ওয়ার্ডিয়ার মুখে। ত্যাগী বুঝতে পারে অ্যানি পারবে তার মন মতো আর্টিকেল লিখে দিতে। ত্যাগী চালাকি করে বলে, কোর্টে জায়গা তৈরি করতে হলে তোমাকে নিজের ম্যারিট প্রুফ করতে হবে। অ্যানি জানতে চায় কিভাবে প্রুফ করবে তার ম্যারিট। তখন ত্যাগী অ্যানিকে একটা টপিক বলে সেটার উপর আর্টিকেল লিখতে বলে। অ্যানিও তাতে রাজি হয়ে যায়। ওই দিনই সে ত্যাগীর জন্য চমৎকার একটা আর্টিকেল লিখে দেয়। পরের দিনই ত্যাগী সেটা নিউজ পেপারে ছাপিয়ে দেয়। আর্টিকেল দেখে ত্যাগী প্রচন্ড খুশি হয়, আর বিনিময়ে অ্যানিকে সুজাতার পাশের টেবিলে বসিয়ে দেয়। এটা দেখে আবার সুজাতা রেগে যায়। সে ত্যাগীর কাছে এসে বলে, নতুন আসা একটা মেয়েকে সে কেন সুজাতার পাশে বসিয়ে দিল। ত্যাগী জানায় সে এমনি এমনি অ্যানিকে টেবিল দেয়নি। ত্যাগী সুজাতাকে আর্টিকেলটা দেখায়। এরপর সুজাতাকে জানায় যে ত্যাগী যখন দিল্লি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হতে পারবে তখন সুজাতাকে একটা চেম্বারের ব্যবস্থা করে দেবে। এটা শুনে সুজাতাও অনেক খুশি হয়ে যায়, কিন্তু অ্যানির ওপর ক্ষোভটা তার এখনো কমেনি। তাই সে অ্যানির কাছে যায় এবং তাকে জানিয়ে দেয় তার লেখা আর্টিকেল ত্যাগীর নিজের নামে খবরের কাগজে ছাপিয়ে দিয়েছে, আর তার বিনিময়ে অ্যানি এই টেবিলটা পেয়েছে। এটা জানার পর অ্যানির অনেক রাগ হয়। সে এইভাবে তো টেবিলটা চায়নি। অ্যানি রাগ করে টেবিল ছেড়ে রাস্তায় গিয়ে ক্লায়েন্ট খুঁজতে শুরু করে। এরই মাঝে সুজাতার কাছে সেই ক্লায়েন্ট চলে আসে যাকে সে বাগাইয়ের কাছে পাঠিয়েছিল। ক্লায়েন্ট সুজাতাকে জানায় উকিল চেঞ্জ করতে চায়।
কারণ অ্যাডভোকেট বাগাই তার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছে। এত টাকা অ্যাফোর্ড করা তার পক্ষে সম্ভব না। 3 লাখের কথা শুনে সুজাতা হতবাক হয়ে যায়, কারণ বাগাই তাকে 20,000-এর কথা বলে মাত্র 2,000 টাকা কমিশন দিয়েছে। সে বুঝতে পারে বাগাই তার সঙ্গে চিট করেছে, তাই সে সিদ্ধান্ত নেয় ক্লায়েন্টকে একটা নতুন উকিলের কাছে পাঠাবে। এদিকে ত্যাগী আবারও সেই হোটেলে যায় যেখানে ওয়াডিয়া রেগুলার মিটিং করে। ওয়াডিয়াকে ফলো করে সে ওয়াশরুমে চলে যায়। এরপর ওয়াডিয়া বের হতেই ত্যাগী ওয়াডিয়ার সঙ্গে কথা বলে নিজের পরিচয় দেয়। ত্যাগীর নাম শুনে ওয়াডিয়া তাকে চিনে ফেলে, কারণ আজ সকালেই সে ত্যাগীর আর্টিকেলটা পড়েছে। ত্যাগীর উপর ইমপ্রেস হয়ে ওয়াডিয়া সরাসরি ত্যাগীকে একটা ড্রিঙ্ক করার অফার করে। অন্যদিকে সুজাতা সিদ্ধান্ত নেয় অ্যানিকেই সে কাজে লাগাবে। অ্যানিকে যতটুকু চিনেছে সে সুজাতাকে ধোকা দেবে না কখনো, তাই সে অ্যানিকে রাস্তা থেকে ডেকে আবারও নিজের পাশের টেবিলে বসায়। দুজনেই মনোমালিন্যতা ভুলে গিয়ে নিজেদের মধ্যে সখ্যতা গড়ে তোলে। এদিকে প্রথম মিটিংয়েই ত্যাগী ওয়াডিয়ার কাছ থেকে রেফারেন্স লেটারে সাইন করিয়ে নেয়। মিন্টুকে লেটারটা দেখাতেই মিন্টু আনন্দে একেবারে নাচতে শুরু করে। তখনই মিন্টুর ফোনে একটা ভিডিও আসে। ভিডিওটা অন্য একটা কোর্টের প্রভাবশালী অ্যাডভোকেট মহেন্দ্র ফোরের। মহেন্দ্রর পক্ষ থেকে কোনো একজন ক্যান্ডিডেট ইলেকশনে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু তাকে সরিয়ে মহেন্দ্র নিজেই এবার ইলেকশনে দাঁড়াবে। এই ভিডিও দেখে মিন্টু এবং ত্যাগী দুজনেরই মাথা খারাপ হয়ে যায়, কারণ মহেন্দ্র ইলেকশনে দাঁড়ালে ত্যাগীর জন্য সেটা টাফ কম্পিটিশন। পরের দিন ত্যাগী দিল্লি বার অ্যাসোসিয়েশনে নমিনেশন ফর্ম জমা করতে যায়। ত্যাগী সাথে করে ব্যান্ড পার্টি নিয়ে এসেছিল, যাতে নমিনেশন ফর্ম জমা করার পর নাচ গান পার্টি করে নিজের প্রচার করতে পারে। কিন্তু বার অ্যাসোসিয়েশনে পৌঁছানোর পর তার সমস্ত প্ল্যান ক্যান্সেল করে দেয়, কারণ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কাজমি শান্ত স্বভাবের এবং গজলপ্রেমী মানুষ। সে সব ব্যান্ড বাজিয়ে নাচ গান করা একদম পছন্দ করবে না। তাকে ইমপ্রেস করতেই ত্যাগী ব্যান্ড পার্টি ফেরত পাঠিয়ে দেয়। এরপর সেক্রেটারি রুমে গিয়েও ত্যাগী তাকে ইমপ্রেস করার জন্য শায়রি শোনায়। এতে করে কাজমিও ত্যাগীর ওপর ইমপ্রেস হয়ে যায়। নমিনেশন ফর্ম জমা দেওয়ার পর ত্যাগী যখন ফিরে যাচ্ছিল তখন মহেন্দ্র বিশাল ব্যান্ড পার্টি নিয়ে উপস্থিত হয়। সে এমনভাবে উল্লাস করছিল যেন সে ইলেকশন জিতে গেছে। ত্যাগীর সাথে সামনাসামনি দেখা হলে মহেন্দ্র ত্যাগীকে কটাক্ষ করে বলে, তোমার সঙ্গে দেখা হবে জানলে তোমার গিফটটা এখানেই নিয়ে আসতাম। যাই হোক, সারপ্রাইজ গিফটটা তোমার অফিসে পৌঁছে যাবে। অন্যদিকে অ্যানি এখন পর্যন্ত কোনো কেস হাতে পায়নি, তাই সুজাতা অ্যানিকে ডেকে নোটিশ বোর্ডে টানানো কেসের লিস্টটা দেখিয়ে বলে, এখানে এমন অনেক কেস আছে যেগুলোর কোনো উকিল নেই। কেউ কেস ছেড়ে দিয়েছে, কেউ আদালতে উপস্থিত হয় না। তুমি এগুলোর মধ্যে থেকে এমন একটা কেস খুঁজে বের করো যে কেসের ক্লায়েন্ট অ্যাডভোকেট ছাড়া ঘুরে বেড়াচ্ছে। ক্লায়েন্টের কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন হলে বিশ্বাসের কাছ থেকে নিয়ে নিও। তোমাকে অবশ্যই মানা করতে পারবে না সে। অ্যানি তখন মঙ্গল ধীমা নামের একজনকে খুঁজে পায়, যার অনেকগুলো কেস কোর্টে চলছে, কিন্তু মঙ্গল ধীমা কোর্টে উপস্থিত হয় না। অ্যানি বিশ্বাসের কাছে গিয়ে মঙ্গল ধীমার নাম্বার নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার নাম্বারটাও বন্ধ ছিল। এদিকে ত্যাগীর কাছে মহেন্দ্রর গিফট চলে এসেছে। গিফটটা মূলত একটা লিগ্যাল নোটিশ। মহেন্দ্র ত্যাগীর বিরুদ্ধে কমপ্লেইন করেছে, কারণ রুলস অনুযায়ী ত্যাগীর অফিসে লাগানো নেম প্লেটের সাইজ অনেক বেশি বড়। এই কমপ্লেনের কারণে ত্যাগীর বিরুদ্ধে কমিটি বসানো হবে। ত্যাগী যদি সেখানে দোষী সাব্যস্ত হয় তবে এখানে ত্যাগীর নমিনেশন বাতিল করে দেওয়া হবে। এতদিন কিন্তু এসব নিয়ে কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন মহেন্দ্র এই কাজটা করেছে ত্যাগীকে ইলেকশন থেকে সরিয়ে দেওয়ার জন্য। এই নোটিশ পাওয়ার পর ত্যাগী পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতে পারছিল না এখন কি করবে। অন্যদিকে অ্যানি কোর্টে মঙ্গল ধীমার ক্লায়েন্টদেরকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে বলেশ্বর নামের একজন ক্লায়েন্টকে খুঁজে পায় সে। এই ব্যক্তি 3 বছর ধরে কোর্টে হাজিরা দিয়ে যাচ্ছে আর পরবর্তী তারিখ নিয়ে যাচ্ছে। তার উকিল মঙ্গল ধীমা কোর্টে উপস্থিত না হয় কেসের কোনো সুরাহাই হচ্ছে না। অ্যানি বলেশ্বরের কাছ থেকে মঙ্গল ধীমার অ্যাড্রেস নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে অ্যানি দেখে মঙ্গল ধীমা আসলে স্যালন চালায়। ওকালতি তার সাইড জব, মেন বিজনেস এই স্যালন। অ্যানি মঙ্গল ধীমাকে জানায় যেহেতু মঙ্গল ধীমা তার কেসগুলো অ্যাটেন্ড করছে না, তাই অ্যানি তাকে অ্যাসিস্ট করে কেসগুলো অ্যাটেন্ড করতে চায়। মঙ্গল তখন অ্যানির হাতে আলমারি ভর্তি করা ফাইল তুলে দিয়ে বলে, এই সবগুলো কেস সে অসম্পূর্ণ অবস্থায় ছেড়ে দিয়েছে। অ্যানিকে সে সমস্ত কেসের ফাইল দিয়ে দেবে, কিন্তু প্রতি কেসের জন্য মঙ্গলকে 20,000 টাকা দিতে হবে। এই কথা শুনে অ্যানি লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে যায় মঙ্গল ধীমার বিরুদ্ধে কমপ্লেন করার জন্য। এই বলে যে মঙ্গল ধীমা ইচ্ছামতো কেস হাতে নেয় কিন্তু একটাও কমপ্লিট করে না। এরপর অ্যানি তার কমপ্লেনের একটা কপি নিয়ে আবারও মঙ্গল ধীমার কাছে যায়। এবার সে একা না গিয়ে সুজাতা আর বিশ্বাসকেও সাথে নেয়। ওরা নোটিশের পেপার মঙ্গলকে দেখিয়ে ভয় দেখায় মঙ্গলের লাইসেন্স ক্যান্সেল করা হবে। মঙ্গল নোটিশ পেপার ছিঁড়ে ফেলে বলে, আমার মেইন বিজনেস তো এই স্যালন, লাইসেন্স চলে গেলে আমার কিচ্ছু আসে যায় না। ওরা আসলে মঙ্গল ধীমাকে ভয় দেখাচ্ছিল যাতে সে কম রেটে অ্যানিকে কেসগুলো দিয়ে দেয়, কিন্তু ভয় দেখিয়েও কোনো কাজ হচ্ছিল না দেখে বিশ্বাস মঙ্গল ধীমাকে অন্যভাবে লোভ দেখাতে শুরু করে। বিশ্বাস বলে কেসগুলো দিয়ে দিলে অ্যানি ফ্রিতেই মঙ্গল ধীমার স্যালনের প্রমোশন করে দেবে। অ্যানির চেহারায় গ্ল্যামার আছে,
তার ফিগারও ভালো, ক্লায়েন্ট এমনিতেই আকৃষ্ট হবে। মঙ্গল বলে, আমার স্যালন ক্যাটরিনা কাইফ টাইপের ক্লায়েন্টে চলে না, এখানে বিদ্যা বালান ফেমাস। তখন বিশ্বাস সুজাতার দিকে তাকায়, কারণ সুজাতা বিদ্যা বালান টাইপের মহিলা, তাই প্রমোশনের কাজটা সুজাতাকে দিয়েই করানোর প্ল্যান করে বিশ্বাস। এদিকে বার কাউন্সিল অফ দিল্লিতে ত্যাগীর বিরুদ্ধে কমিটি বসেছে। নামকরা বিভিন্ন অ্যাডভোকেটদের পাশাপাশি মহেন্দ্রও সেখানে উপস্থিত হয়েছে। কিন্তু ত্যাগীও কম নয়, সে পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসেছে। ত্যাগী কমিটিকে বোঝায় এই নেমপ্লেট তার নয়, বরং এটা তার কোম্পানির লোগো, আর রুলস অনুযায়ী লোগো যত বড় ইচ্ছা তত বড় বানানো যায়। ত্যাগী তার যুক্তি দিয়ে কমিটির সামনে প্রমাণ করে দেয় যে এটা তার নেমপ্লেট নয়, যার কারণে ত্যাগীর ওপর আর কোনো অভিযোগও থাকে না। তীক্ষ্ণ বুদ্ধির জোরে ত্যাগী এখানেও জিতে যায়, আর মহেন্দ্রর চেষ্টা ব্যর্থ হয়। বার কাউন্সিল অফিস থেকে বের হয়ে ত্যাগী তার সাপোর্টাররা নিজেদের এই ছোট্ট জয়ের জন্য নেচে গিয়ে উৎসব পালন করে। এসব দেখে মহেন্দ্র রেগে গিয়ে ওদেরকে ব্যঙ্গ করে নাচতে থাকে। একদিকে ত্যাগী যেমন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল, অন্যদিকে অ্যানিও নিজের প্রথম কেস হাতে পেয়ে যায়। সুজাতার করা ফ্রি প্রমোশনের বিনিময়ে মঙ্গল ধীমা বালেশ্বরের কেসটা অ্যানিকে দিয়ে দেয়। কেস পেয়ে অ্যানি যেমন খুশি, ঠিক তেমনি খুশি সুজাতাও। কিন্তু পরের দিন অ্যানি যখন রেডি হয়ে কোর্টে যায়, সে দেখে বলেশ্বর অন্য একটা উকিল হায়ার করে ফেলেছে। অ্যানি হতবাক হয়ে বলে, এই কেস তো মঙ্গলধীমা আমাকে দিয়েছে। ওই অ্যাডভোকেট বলে, কোনো অ্যানি শরফ মঙ্গলধীমার বিরুদ্ধে কমপ্লেন করেছে, তাই মঙ্গলধীমার হয়ে কেউ আর এই কেসটা লড়তে পারবে না। অ্যানি এতে প্রচণ্ড হতাশ হয়ে যায়। একটা কেস পাওয়ার জন্য কত কিছুই না করলো সে, আর এই কেসটার জন্য তো সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে সুজাতা। কেসের জন্য সে নিজের অদ্ভুত ছবি মঙ্গলধীমার স্যালনে পোস্টার হিসেবে লাগানোর জন্য এরপর আমরা কোর্টের বাইরের দৃশ্য দেখতে পাই। রোজকার মতোই কোলাহলপূর্ণ ছিল আদালত প্রাঙ্গণ। চারিদিকে উকিলদের মক্কেলদেরকে ধরার চেষ্টা আর অপরাধীদের আনাগোনা। এর মাঝে হঠাৎ করেই এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। হঠাৎ ওপর থেকে বৃষ্টির মতো করে নোট ঝরতে শুরু করে। এক মুহূর্তের জন্য সবাই হতবাক হয়ে গেলেও পরক্ষণেই শুরু হয়ে যায় কাড়াকাড়ি আর হুড়োহুড়ি। উকিল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কাজ ফেলে টাকা কুড়োনোতে ব্যস্ত হয়ে পড়ে। এই টাকার বৃষ্টির উৎস খুঁজতে গিয়ে দেখা যায় গাছের মগডালে বসে আছে এক বানর। এক দুষ্টু বানর এক উকিলের ব্যাগ ছিনিয়ে নিয়েছে। ওই ব্যাগে 4 লক্ষ টাকা রাখা ছিল। বানর ব্যাগ নিয়ে গাছের ওপরে আয়েশ করে বসে সব টাকা ফেলে দিয়েছে। সবাই মিলে বানরটাকে ধরে খাঁচায় বন্দি করে। বানরের উপদ্রব ওই কোর্টে নতুন কিছু নয়। একদল বানর সব সময় কোর্টে আসা মানুষদেরকে বিরক্ত করে। প্রায় এরা মানুষদের জিনিসপত্র, ব্যাগ, জরুরি ফাইল ইত্যাদি নিয়ে পালিয়ে যায়। আর আজকের ঘটনার পর তো বানরের উপদ্রব বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আদালতের এই বিশৃঙ্খল পরিস্থিতি দেখে ত্যাগী সুযোগটা কাজে লাগানোর প্ল্যান করে। সামনে ইলেকশন, তাই উকিলদের কাছে নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। তাই ত্যাগী চাওয়ালা শম্ভুকে শিম্পাঞ্জির কস্টিউম পরিয়ে জজের সামনে হাজির করে। ত্যাগীর মতে বানর যেহেতু শিম্পাঞ্জিকে জমের মতো ভয় পায়, তাই শম্ভু যদি সারাদিন শিম্পাঞ্জি সেজে পুরো আদালত চত্বরে ঘুরে বেড়ায়, তাহলে বানর বাহিনী ভয়ে আদালতের দিকে আর আসবে না। কিন্তু জজ এই অদ্ভুত আর হাস্যকর প্রস্তাবে একেবারেই রাজি হয় না। কিন্তু ত্যাগীও তো পিছু হটার লোক না। সে স্পষ্ট জানিয়ে দেয়, এই বানর সমস্যার কোনো স্থায়ী সমাধান যদি না করা হয়, তবে সমস্ত উকিলরা একজোট হয়ে আদালতে স্ট্রাইক করবে। এদিকে এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে অ্যানি আর একজন ক্লায়েন্টকে খুঁজে বের করে। যেহেতু এখন পর্যন্ত কোনো কেস নিয়ে সে লড়তে পারেনি, তাই এটাই তার ক্যারিয়ারের প্রথম কেস হতে যাচ্ছে। অ্যানি নিজের গাড়িতে করে ক্লায়েন্টকে নিয়ে আদালতে ঢোকে। এই ক্লায়েন্ট একজন অত্যন্ত অসহায় কৃষক। ব্যাংকের লোন সময় মতো শোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ তার ক্ষেত থেকে ফসল কাটা শুরু করে দিয়েছে। অ্যানি ক্লায়েন্টকে কথা দিয়েছে যেভাবেই হোক আদালত থেকে ফসল কাটার ওপর স্টে অর্ডার নিয়ে আসবে। কিন্তু আদালতে পৌঁছে সে এক বিভৎস অবস্থার সামনে পড়ে। ট্যাগের নির্দেশে এর মধ্যে সব উকিল কাজ করা বন্ধ করে স্ট্রাইক শুরু করে দিয়েছে। এমনকি আদালতে ঢোকার পথও তারা বন্ধ করে দিয়েছে, যার কারণে অ্যানি আর তার গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পারে না। এদিকে শম্ভুকে শিম্পাঞ্জি বানানোর প্ল্যান ফেল হওয়ার পর বিশ্বাস একটা বিদঘুটে প্ল্যান নিয়ে জজের সামনে হাজির হয়। বিশ্বাস কোনোভাবে চিড়িয়াখানা থেকে সিংহের বিষ্ঠা জোগাড় করে এনেছে। তার দাবি, বানররা যেহেতু সিংহকে ভয় পায়, তাই সিংহের বিষ্ঠার গন্ধ শুকলে বানররা আদালতের ত্রিসীমানায় ঘেঁষবে না। বিশ্বাসের এই আইডিয়া জজের তো পছন্দ হয়ই না, ত্যাগীও বিশ্বাসের সঙ্গে একমত হয় না। কারণ সিংহের বিষ্ঠা যদি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়, তাহলে বানর তো দূরের কথা, দুর্গন্ধে কোনো মানুষও আদালতে থাকতে পারবে না। তাই জজ বিশ্বাসের এই প্ল্যান ক্যান্সেল করে দেয়। অন্যদিকে অ্যানি বুঝতে পারে স্ট্রাইক না থামলে সে কোর্টে স্টে অর্ডার আনতে পারবে না, আর কৃষকের ফসলও রক্ষা হবে না। তাই সে দ্রুত সুজাতার কাছে যায় এবং রিকোয়েস্ট করে বলে, এটা আমার প্রথম কেস, স্ট্রাইক চললেই কেসটা আমার হাত থেকে বেরিয়ে যাবে। সুজাতা বলে, আজ কোনো কাজ হবে না, তুমিও স্ট্রাইকে সামিল হও। কিন্তু অ্যানি রাজি হয় না। সে স্ট্রাইকের বিরুদ্ধে কথা বলতে শুরু করে।
তখন সুজাতা হুমকি দেয় কেউ স্ট্রাইকের বিরুদ্ধে গেলে শাস্তি হিসেবে তার মাথা ন্যাড়া করে দেওয়া হবে। শুধু তাই নয়, সুজাতা অ্যানির ক্লায়েন্ট কৃষককেও পুলিশ ভ্যানে আটকে রাখে। তাই অ্যানি তখন বাধ্য হয়ে ত্যাগীর কাছে যায়। ত্যাগী ব্যস্ত থাকায় মিন্টু অ্যানির কাছে জানতে চায় তার কি প্রবলেম। অ্যানি নিজের প্রবলেমের কথা জানায়। মিন্টু তখন জানিয়ে দেয় ত্যাগীর সিদ্ধান্তে এই স্ট্রাইক চলবেই। অ্যানি এবার বিশ্বাসের কাছে যায়। বিশ্বাস তখন তার নতুন প্ল্যান নিয়ে ব্যস্ত। সিংহের বিষ্ঠার প্ল্যান ফেল হওয়ার পর বিশ্বাস এবার সরাসরি সিংহকেই নিয়ে আসার প্ল্যান করে। তবে অরিজিনাল সিংহ না, আদালতের সামনে ঘুরে বেড়ানো একটা কুকুরের শরীরে রং করে কুকুরের মাথায় সিংহের মতো চুল লাগিয়ে কুকুরকে সিংহ সাজিয়ে বিশ্বাস আদালত চত্বরে ঘোরানোর প্ল্যান বানায়। যেহেতু বানর সিংহকে ভয় পায়, তাই কুকুরকে সিংহর রূপে ঘুরে বেড়াতে দেখলে বানররা ভয়ে পালিয়ে যাবে। কিন্তু বিশ্বাসের এই স্টুপিড আইডিয়াও ত্যাগী ক্যান্সেল করে দেয়। অন্যদিকে অ্যানি বুঝতে পারে সোজা আঙুলে ঘি উঠবে না, তাই স্ট্রাইকের বিরুদ্ধে থাকা 4 উকিলকে নিয়ে স্ট্রাইকের বিরুদ্ধে স্লোগান দেওয়ার চেষ্টা করে। কিন্তু স্ট্রাইকের পক্ষে থাকা অসংখ্য উকিলের আওয়াজের সামনে অ্যানির এই ছোট টিমের আওয়াজ কারো কানেই পৌঁছয় না। উকিলরা স্ট্রাইক চালিয়ে যাওয়ার জন্য বানরদের বিরুদ্ধে উদ্ভট সব স্লোগান দিতে থাকে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে না পেরে জজ ত্যাগীকে নিজের চেম্বারে ডেকে পাঠায়। জজ ত্যাগীকে বলে স্ট্রাইক তুলে নিতে, কিন্তু ইলেকশনের আগে এই সমস্যার সমাধান না করে স্ট্রাইক তুলে নিতে রাজি হয় না ত্যাগী। ত্যাগী তাকে বোঝায় শম্ভুকে শিম্পাঞ্জি বানানোর আইডিয়া মেনে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তখন জজ জানায় একটা মানুষকে পশু সাজিয়ে রাখা হিউম্যান রাইটসের বিরুদ্ধে। জজ ত্যাগীর কথা চিন্তা করে এই আইডিয়াটা মেনে নিলেও আদালতের আরেক জজ ঘোষ এটা কখনোই মানবে না। তাই জজ ঘোষকে রাজি করানোর জন্য মুন্সি শম্ভুকে সাথে নিয়ে তার কাছে যায়। শম্ভু তখনও শিম্পাঞ্জির বেশেই ছিল। মুন্সি জজকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যেন জজ রাজি হয়ে যায়। জজ এবার শম্ভুকে জিজ্ঞাসা করে সে শিম্পাঞ্জি সেজে কি কি করতে পারবে। শম্ভু খুব আত্মবিশ্বাসের সঙ্গে দেখিয়ে দেয় কিভাবে বানরদেরকে ভয় দেখাবে। এখন স্ট্রাইক থামানোর জন্য শিম্পাঞ্জি শম্ভুকে মেনে নেওয়া ছাড়া জজের কাছে আর কোনো উপায় না থাকায় অনেকটা বাধ্য হয়েই জজ এই আইডিয়াটা মেনে নেয়। ফাইনালি 2 জজ এবং সিনিয়র উকিলরা বাইরে এসে সবার সামনে ঘোষণা করে আদালত চত্বর বানর মুক্ত রাখতে শম্ভুকে পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মজীবী হিসেবে নিয়োগ করা হলো। এভাবেই আরও একবার ত্যাগী প্রমাণ করে দেয় যে সে চাইলেই আদালতের নিয়ম পরিবর্তন করতে পারে। ত্যাগী বিজয়ের হাসি হেসে স্ট্রাইক তুলে নেওয়ার অর্ডার দেয়। সবাই আনন্দের সঙ্গে ত্যাগীর অর্ডার মেনেও নেয়। কিন্তু এত সব নাটকের মাঝে অ্যানি আরেকবার ব্যর্থ হয়ে যায়। এরই মাঝে কৃষক ক্লায়েন্টের কাছে খবর এসেছে তার ক্ষেতের সমস্ত ফসল কেটে ফেলেছে ব্যাংক কর্তৃপক্ষ। কৃষক অত্যন্ত হতাশা আর তাচ্ছিল্যের সঙ্গে অ্যানিকে বলে সে আগে থেকেই জানতো গরিবের জন্য আদালতে কিছুই হয় না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এক উকিল কিছু টাকা নিয়ে বানরদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। বানররা কাছে আসতেই শম্ভু শিম্পাঞ্জির পোশাকে প্রচণ্ড চিৎকার করতে করতে বানর দলের দিকে তেড়ে যায়। শম্ভুর ভয়ঙ্কর রূপ দেখে আর বিকট চিৎকার শুনে বানররা মুহূর্তের মধ্যেই আদালত ছেড়ে পালিয়ে। এর পরের দৃশ্যে আমরা অ্যাডভোকেট বাগাইকে দেখতে পাই। সে তার ক্লায়েন্টদের সামনে জেটলি নামের এক ফেমাস অ্যাডভোকেটের গুণগান গাইছিল। বাগাই ক্লায়েন্টদেরকে বোঝায় জেটলি তাদের ভালো চায়, তাই তাদের উন্নয়নের জন্য মোটা অঙ্কের টাকাও দিতে চায়। কিন্তু বাস্তবে বাগাই যাদের এসব বোঝাচ্ছিল তারা সবাই পাশের বস্তির খুব সাধারণ আর গরিব মানুষ। জেটলি বস্তি খালি করতে চায় বলেই বস্তিবাসী বাগাইয়ের কাছে এসেছে। কিন্তু বাগাই বস্তিবাসীর পক্ষে কেস না লড়ে উল্টো জেটলির পক্ষ নিয়ে তাদেরকে ভুলভাল বোঝাচ্ছিল যেন তারা টাকা নিয়ে বস্তিটা ছেড়ে দেয়। বাগাই এমনটা করছিল জেটলির সঙ্গে সেটেলমেন্ট করে। বাগাই যখন বস্তির লোকেদের বোকা বানানোর চেষ্টা করছিল সেই মুহূর্তে ত্যাগী সেখানে উপস্থিত হয়। ত্যাগী বাগাইকে কটাক্ষ করে বলে জেটলির সাথে এমন সেটেলমেন্ট করার সময় তোমার লজ্জা হওয়া উচিত ছিল। বাগাই অবাক হয়ে বলে এখানে লজ্জার কি আছে। ত্যাগী বাগাইকে বুঝিয়ে বলে জেটলি যত বড় অ্যাডভোকেটই হোক না কেন তার কাছে নিজেকে বিক্রি করা উচিত হয়নি বাগাইয়ের। বাগাই বলে জেটলি ক্ষমতাধর ব্যক্তি, তার বিরুদ্ধে যাওয়া উচিত হবে না। ত্যাগী তখন বাগাইকে বলে যত ক্ষমতাধরই হোক না কেন পরপরগঞ্জের অ্যাডভোকেটরাও কোনো অংশে কম না। বাগাই জেটলির সাথে সেলফি তুলে ওয়ালে টাঙিয়ে রেখেছে। এটা দেখে ত্যাগী বলে আমরা কেন জেটলির সঙ্গে সেলফি তুলব? আমাদেরকে এমন কিছু করতে হবে যেন জেটলি নিজে এসে আমাদের সঙ্গে সেলফি তোলে। এসব শুনে বাগাই একটু অবাক হয়, কারণ জেটলির মতো মানুষ কেন তাদের সঙ্গে সেলফি তুলবে। অন্যদিকে সুজাতার কাছে একটা অদ্ভুত কেস আসে। এক ব্যক্তি এসে অভিযোগ করে তার প্রিয়তমা গোলু হেমলতা নামের এক মহিলাকে গালিগালজ করায় হেমলতা গোলুর নামে শ্লীলতাহানির মামলা ঠুকে দিয়েছে। তাই পুলিশ গোলুকে এখন অ্যারেস্ট করেছে। লোকটা সুজাতাকে রিকোয়েস্ট করে গোলুকে ছাড়ানোর ব্যবস্থা করতে। বিনিময়ে সে সুজাতাকে 4,000 টাকা দিতে চায়। সুজাতা সিদ্ধান্ত নেয় এই অদ্ভুত কেসটা সে নিজেই লড়বে। এর আগে সব কেস অন্যান্য উকিলদের ট্রান্সফার করলেও এবার সে নিজেকে প্রমাণ করতে চায়।
কিন্তু সুজাতা যখন তার মক্কেল গোলুকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ গোলু তো মানুষ নয়, সে আসলে একটা তোতা পাখি। গোলু নামের এই তোতা সারাক্ষণ পাশের বাড়ির হেমলতাকে গালি দেয়। সুজাতা প্রথমে হতবাক হয়ে গেলেও পিছু হটে না। সে ঠিক করে এই তোতা পাখির কেসই সে লড়বে। এর পরের দৃশ্যে আমরা বিশ্বাসকে দেখতে পাই। বিশ্বাসের কর্মজীবন ঝামেলাময় চললেও ব্যক্তিগত জীবনে ভালো কিছুই ঘটতে চলেছে। বর্ষা নামের একটা মেয়ের সঙ্গে বিশ্বাসের বিয়ের কথা চলছে। সেই মেয়ে এবং তার বাবা বিশ্বাসকে দেখার জন্য সরাসরি অফিসে চলে এসেছে। সাথে বিশ্বাসের বাবাও এসেছে। বিশ্বাস এবং বর্ষার বিয়ে প্রায় পাকাই হয়ে যায়। বিশ্বাসের বাবা আর বর্ষার বাবা মিলে বিয়ের দিন তারিখও ঠিক করতে শুরু করে। ওই মুহূর্তে একটা কাজের জন্য অ্যানি সেখানে উপস্থিত হয়। অ্যানি যখন জানতে পারে এখানে বিশ্বাসের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, সে খুশি হয়ে বিশ্বাসকে জড়িয়ে ধরে কংগ্রাচুলেট করে। এটা দেখে বর্ষা প্রচন্ড ক্ষুব্ধ হয়। হবু হাজবেন্ডকে অন্য একটা সুন্দরী মেয়ে এতটা সাবলীলভাবে জড়িয়ে ধরছে, ব্যাপারটা কিছুতেই মানতে পারে না বর্ষা। ওই মুহূর্তেই সে বলে দেয় এই বিয়ের ব্যাপারে সময় নিয়ে চিন্তা করতে চায় সে। অন্যদিকে বস্তি উচ্ছেদের কেসের হিয়ারিং এর ডেট চলে আসে। ত্যাগী বাগাইকে নিজের অফিসে নিয়ে গিয়ে বোঝায় কিভাবে এই কেসে জেটলির বিরুদ্ধে লড়াই করতে হবে তাকে। কিছুক্ষণের মধ্যে জেটলি আদালতে পৌঁছায়। ওই সময় ত্যাগীও সেখানেই ছিল। জেটলি যেহেতু বড় মাপের অ্যাডভোকেট, তাকে দেখে ত্যাগী হাসি মুখে হাত মেলানোর জন্য এগিয়ে যায়, কিন্তু জেটলি ত্যাগীকে খুব বাজেভাবে ইগনোর করে যায়। জেটলি এতটাই ফেমাস অ্যাডভোকেট যে সে কোর্টের ভেতরে ঢোকার পর জজ নিজেই ফোন থেকে জেটলির ভিডিও করতে শুরু করে। প্রথমবার সামনে থেকে জেটলিকে দেখে জজ প্রাউড ফিল করছিল। সে জেটলিকে কথা দেয় আজই এই কেসে রফাদফা করবে, কিন্তু ত্যাগের প্ল্যান অনুযায়ী বিপত্তি বাধায় বাগাই। বাগাই বলে এই কেসের ওকালতনামা ভুলভাবে ফাইল করা হয়েছে। সেখানে অ্যাসোসিয়েট কাউন্সিলরের নাম থাকলেও জেটলির নাম নেই। এই ছোট্ট ভুলের কারণে জেটলি কিছুটা বিপাকে পড়ে যায়। বাধ্য হয়ে জজ ও জেটলিকে বলে ওকালতনামায় নিজের নাম এন্ট্রি করে সাইন করিয়ে নিয়ে আসতে। অন্যদিকে বিশ্বাস বর্ষাকে বোঝানোর চেষ্টা করছিল অ্যানির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সে সত্যিটা স্বীকার করে নেয় যে অ্যানি একসময় তার ক্রাশ ছিল ঠিকই, কিন্তু 1.5 কোটি টাকার গাড়ি চালানো অ্যানি তার নাগালের বাইরে। তাই তাকে নিয়ে ঘর বাঁধার কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। বর্ষা বলে তোমাদের মধ্যে যে কোনো সম্পর্ক নেই, এই কথাটা আমি অ্যানির মুখ থেকে শুনতে চাই। এদিকে সুজাতার নেওয়া সেই তোতা পাখির কেসের শুনানি শুরু হয়। গোলু নামক তোতা পাখিকে যখন জজের সামনে আনা হয়, তখন উইটনেস বক্সে হেমলতাকে দেখেই সে আবার গালিগালাজ শুরু করে দেয়। এটা দেখে বিপক্ষ উকিল পিবি জজকে বলে তোতার এই অশালীন আচরণের জন্য তোতার মালিককে শাস্তি দেওয়া উচিত। সুজাতা এর প্রতিবাদ করে, কিন্তু সুজাতা বিপাকে পড়ে যায় যখন সে জানতে পারে হেমলতা আসলে তার ক্লায়েন্টের চাচি। তাদের মধ্যে পারিবারিক শত্রুতা আছে, আর এসব ব্যাপারে আগে থেকে না জানায় সুজাতা অপ্রস্তুত হয়ে পড়ে। সে আদালতের কাছে কিছুটা সময় চায়। অন্যদিকে দুপুর 12টার পর জেটলির সংশোধন করা ওকালতনামা নিয়ে আবার হাজির হয়, কিন্তু ত্যাগী আগে থেকেই তুরুপের তাস রেডি করে রেখেছিল। ত্যাগীর কথা মতো বাগাই কোর্টে একটা এফিডেভিট পেশ করে প্রমাণ করে দেয় যে 14 ফেব্রুয়ারি তারিখে জেটলির ক্লায়েন্ট বেদান্ত নাগরাজ যে কাগজে সাইন করেছিল সেই তারিখে সে ওই শহরেই ছিল না, অর্থাৎ এই সাইন জালিয়াতি করা। জজ এবার জেটলির ওপর একটু বিরক্ত হয় এবং তাকে নির্দেশ দেয় সে যেন তার কেবিনে একটা লিখিত ক্ষমাপত্র রেখে যায়। জেটলির মতো একজন বড় উকিলের জন্য এটা ছিল বিরাট অপমানজনক। কিছুক্ষণের মধ্যে জেটলি ক্ষমাপত্র নিয়ে জজের সামনে হাজির হয়, কিন্তু ত্যাগী এখানেও নিজের জাল বিছিয়ে রেখেছে। সে জানতো এই জজ সাহেবের গ্যাসের সমস্যা আছে, আর রাজমা খেলে সেটা বেড়ে যায়। তাই সে প্ল্যান করে কোর্টের ক্যান্টিনে শুধুমাত্র রাজমাই রান্না করিয়েছিল, যাতে রাজমা খেয়ে জজের গ্যাসের প্রবলেম হয় আর সে দ্রুত আদালত ছেড়ে বাড়ি চলে যায়। জেটলি যখন বুঝতে পারে এই সমস্ত প্ল্যান ত্যাগীর, তখন সে ত্যাগীর কেবিনে গিয়ে তার কলার চেপে ধরে জিজ্ঞেস করে কেন সে এসব করছে। তার সাহস হয় কি করে জেটলির মতো একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। ত্যাগী বলে আমি কোনো ষড়যন্ত্র করিনি, আমি তো আপনার ফ্যান। আমি এসব করেছি আপনার কাছ থেকে 3টা ফেভার পাওয়ার জন্য। জেটলি জানতে চায় কি সেগুলো। প্রথমটা হচ্ছে সে জানতে চায় জেটলি তার গায়ের এই অ্যাট্রাকটিভ কোটটা কোথা থেকে নিয়েছে। দ্বিতীয়টা হলো সব উকিলদের কাছে তার পক্ষ থেকে একটা ইলেকশনের মেইল ফরওয়ার্ড করতে হবে, যেন জেটলির কথা মতো তার অনুসারী উকিলরা ইলেকশনে ত্যাগীকে সাপোর্ট করে। জেটলিও তাতে রাজি হয়। আর তৃতীয় ফেভারটা কি ত্যাগী সেটা গোপন রাখে। এদিকে বিশ্বাস অ্যানির কাছে গিয়ে রিকোয়েস্ট করে অ্যানি যেন বর্ষাকে বোঝায় তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু অ্যানি এমনটা করতে রাজি হয় না। সে এসব উদ্ভট ব্যাপারে নিজেকে জড়াতে চায় না। অ্যানিকে রাজি করাতে না পেরে বিশ্বাস অ্যানির কাছে তার লাক্সারি কারের চাবি চায়। অ্যানির সাথে সাথে কারের চাবি দিয়েও দেয়। এরপর বিশ্বাস বর্ষা এবং তার বাবাকে অ্যানির গাড়ির কাছে নিয়ে যায়। সে চাবিটা বর্ষার বাবার দিকে এগিয়ে দিয়ে গাড়ি চালিয়ে দেখতে বলে।
কিন্তু এমন দামি গাড়ি হাত দেওয়ার সাহস হয় না বর্ষার বাবার। বিশ্বাস তখন বর্ষাকে বুঝিয়ে দেয় যে গাড়িতে হাত দেওয়ার যোগ্যতা নেই আমাদের। সে গাড়ির মালিকের সঙ্গে সম্পর্ক করব আমি? কোন যোগ্যতায়? বর্ষা এবার নিজের ভুল বুঝতে পারে এবং বিশ্বাসের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয় সে। অন্যদিকে সুজাতা ফুল প্রিপারেশন নিয়ে ব্রেকের পর আদালতে ফিরে যায়। সে খুব চমৎকারভাবে জজকে বোঝায় যে তোতা পাখি আসলে মানুষের মতো বুদ্ধিমান নয় যে সে কাউকে ঘৃণা করে গালি দেবে। তোতা আসলে তার আশেপাশে যা শোনে তাই নকল করে। তোতা এসব গালি শিখেছে তার মালিকের কাছ থেকে। তোতার মালিক হয়তো আড়ালে তার চাচিকে গালি দেয়, কিন্তু আড়ালে কাউকে গালি দিলে সেটা অপরাধ বলে তো গণ্য হয় না। তাই তোতা কিংবা তার মালিক কেউই অপরাধী নয়। সুজাতার এই যুক্তি পছন্দ হয় জজের। কেস সুজাতা জিতেই যাচ্ছিল, কিন্তু প্রতিপক্ষ উকিল আদালতের কাছে সময় চেয়ে নেয়। অন্যদিকে জেটলির সাথে সেটেলমেন্ট করার পর ত্যাগী নিজেই বাগাইকে বলে বস্তিবাসীদের ন্যায্য মূল্য বুঝিয়ে দিয়ে নতুন প্লটে পাঠানোর ব্যবস্থা করতে। বাগাই প্রত্যেক পরিবারকে 7 লাখ টাকা এবং নতুন প্লট বুঝিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ত্যাগী তার রুমে বিশাল একটা ছবি লাগিয়েছে। সেখানে ত্যাগী ভাব নিয়ে বই পড়ছে আর জেটলি হাসি মুখে ত্যাগীর ছবি তুলছে। মূলত এটাই ছিল ত্যাগীর তৃতীয়। এদিকে অ্যানি আর সুজাতা একটা কাপলকে কোর্ট ম্যারেজ করাতে আসে। সেখানে তারা ওই কাপলের জন্য ওয়েট করছিল। কিছুক্ষণ পর সেখানে শুধু কিশোর বর্ষে যে আসে। তাকে দেখে অ্যানি বলে, নিজের বিয়েতে লেট কে করে? কিশোর জবাবে বলে, আমি তো কাল রাত থেকেই রেডি হয়ে বসে আছি। লাজ্জ বিয়ে ডিলে করেছে, সেই বিয়ে করতে চাইছে না। অ্যানি লাজ্জকে ফোন করতে বললে কিশোর বলে, তাকে কিভাবে ফোন করব, সে তো কারাগারে। এটা শুনে অ্যানি অবাক হয়ে যায়। ত্যাগীর বাড়িতে তার জুনিয়র আসে। ত্যাগীর পোস্টার বাস স্ট্যান্ডের চারিদিকে না লাগানোর কারণে ত্যাগী তাদের উপর অনেক রাগারাগি করে, যার ফলে তার জুনিয়র কিছুটা আপসেট হয়ে যায়। তখন ত্যাগী হাসতে হাসতে মিন্টুকে বলে তারা ভয় পেয়ে গেছে। এটা দেখে তার জুনিয়ররা অবাক হয়ে যায়। ত্যাগী তাদেরকে বলে, তোমরা কি জানো আমি তোমাদেরকে এখানে কেন ডেকেছি? পরের সপ্তাহের ইলেকশন ক্যাম্পেইন আমাদের দখলে থাকবে। সব জায়গায় ত্যাগী জিন্দাবাদের স্লোগান দেওয়া হবে, আর আমি এমসিপি হয়ে যাব। তখন মিন্টু ত্যাগীকে জানায় যে তার বাবা আসছে। এটা শুনে ত্যাগী কিছুটা আপসেট হয়ে যায়। সুজাতা আর অ্যানি এরপর সেখান থেকে জেলের লেডিস ওয়ার্ডে যায়। সেখানকার ইনচার্জ অনেক কড়া ছিল। ইনচার্জ তাদেরকে সরাসরি বলে, এই জেলখানায় কোনো বিয়ে হবে না, তাই কোর্ট ম্যারেজই করিয়ে দাও। এরপর তারা লাজ্জোর সঙ্গে দেখা করতে যায়। লাজ্জো সেখানে বিয়ের সাজে বসেছিল। অ্যানি লাজ্জোকে জিজ্ঞেস করে সে কেন এই বিয়ে করতে চাইছে না। লাজ্জো জানায় যে সে কোর্ট ম্যারেজ করতে চায় না। সে বলে, আমি জেলখানায় বিয়ে করব না, আমি মন্দিরে গিয়ে বিয়ে করব। এটা শুনে অ্যানি কিছুটা চিন্তায় পড়ে যায়। তখন একজন পুলিশ তাকে জানায় যে এই জেলখানাতেই মন্দির আছে। লাজ্জো অ্যানিকে বলে, জেলখানার মন্দিরে বিয়ে হলে পুরোহিত নতুন কাপলকে একটা নতুন রুম দেয়, কিন্তু নতুন যে ওয়ার্ডেন এসেছে সে তো বলে দিয়েছে যে এখানে বিয়ে হবে না, শুধু কোর্ট ম্যারেজের কথাই বলেছেন। বরকনে রেজিস্ট্রিতে সাইন করার পর যার যার রাস্তায় চলে যাবে, কিন্তু আমি এখানে বিয়ে করতে চাই, আর একটা রুমও চাই। অ্যানি লাজ্জোকে বলে যে সে প্যারোলে তাকে ছাড়িয়ে নেবে, কিন্তু মহিলা কনস্টেবল অ্যানিকে বলে লাজ্জো প্যারোলে মুক্তি পাবে না, কারণ লাইফ ইমপ্রিজনের আসামিরা প্যারোলে মুক্তি পায় না। ওয়ার্ডেন বিয়ের জন্য তাকে বাইরে যেতে দিচ্ছে, এটাই অনেক। কনস্টেবল লাজ্জোকে জেলের ভেতরে যেতে বলে, যার ফলে লাজ্জো আপসেট হয়ে তার জেলে ফিরে যায়। অ্যানি লাজ্জোকে এই জেলেই বিয়ে দিতে চাইছিল। অ্যানি এই বিষয়ে ওয়ার্ডেনের সঙ্গে কথা বলতে যায়। অ্যানি লাজ্জোর কাছে একটা অ্যাপ্লিকেশন লেটার নিয়ে এসে সেটাতে সাইন করতে বলে। এটা দেখে সুজাতা মজা করে বলে, এখন সেক্স করার জন্য রুম চেয়ে আবেদন করতে হচ্ছে? লাজ্জো বলে, রুমটা সময় কাটানোর জন্য না, বরং মা হওয়ার জন্য প্রয়োজন। আমার 20 বছরের জেল হয়েছে, 15 বছর কেটে গেছে। এখান থেকে বের হতে হতে আমার বয়স 48 বছর হয়ে যাবে। এরপর আমি মা কিভাবে হব? আমার কোনো ফ্যামিলি না হলে আমি বাইরে গিয়ে কি করব? সুজাতা তখন লাজ্জোর বিষয়টা বুঝতে পারে। অ্যানি এটা শুনে লাজ্জোকে বলে, আমার মনে হয় না কিশোর বাচ্চা একা বড় করতে পারবে। লাজ্জো বলে, সে কেন বাচ্চা পালন করবে? আমার বাচ্চা আমি বড় করব। অ্যানি বলে, এই জেলখানায় বাচ্চার ফিউচার কি হবে এটা ভেবে দেখেছো? এটা শুনে লাজ্জো বলে, সালমানের তো কত ভালো ফিউচার। সুজাতা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, এই সালমানটা কে? তখন মহিলা কনস্টেবল তাদের জেলখানার রেশমা নামের এক মহিলার কাছে নিয়ে যায়। রেশমার বাচ্চার নামই সালমান। রেশমা এই জেলের ভেতরেই তার বাচ্চাকে বড় করছিল। কনস্টেবল জানায় যে রেশমা 3 মাসের প্যারোল পেয়েছিল। যখন সে 3 মাস পর ফিরে আসে তখন সে প্রেগনেন্ট ছিল। এখন মা আর বাচ্চাকে দেখাশোনা করার জন্য কড়া প্রোটোকল জারি করা হয়েছে। গত 1 বছর ধরে প্রোটোকল মেলে তাদের দেখাশোনা করা হচ্ছে। রেশমা অ্যানিকে বলে, এত আরাম তো বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতেও পাইনি। আমি ভেবেছি এখন থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত আরো একটা বাচ্চা এখানে জন্ম দেব। অ্যানি তখন চুপি চুপি সুজাতাকে জিজ্ঞেস করে, রেশমাকে অ্যালাউ করলে লাজ্জোকে অ্যালাউ করতে কি প্রবলেম? এরপর আমরা দেখি ত্যাগীর বাড়িতে ত্যাগীর সাথে তার বাবা দেখা করতে এসেছে।
খাবার টেবিলে ত্যাগীর বাবা তাকে বলে, আমি জেটলির সঙ্গে দেখা করেছি। সে জানতো না যে তুমি আমার ছেলে। যখন ইলেকশনের টপিক উঠল তখন সে বলল যে দিল্লির বার অ্যাসোসিয়েশনের এই ইলেকশনে তুমি অনেক এগিয়ে আছো। ত্যাগী জিজ্ঞেস করে সে আর কি বলেছে। তার বাবা বলে, এটাও বলেছে যে সে তার ফার্মের লয়ারদেরকে তোমাকে ভোট দিতে বলবে। ত্যাগী বলে, সে আপনার কাছে অভিযোগ করেছে, যার কারণে আপনার খারাপ লেগেছে। জবাবে তার বাবা বলে, সে আমার কাছে কোনো অভিযোগ করেনি, আর আমার খারাপও লাগেনি, বরং আমার একটু ভয় করছে, তাই আমি তোমাকে একটা জিনিস দিতে এসেছি। খাওয়া শেষে ত্যাগীর বাবা তাকে একটা সোনার চুড়ি দেখিয়ে বলে, আমি যখন হাইকোর্টের জাজ হয়েছিলাম তখন এই চুড়ি আমাকে আমার কলিগ দিয়েছিল। তখন থেকে আমি যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাই এই চুড়িটার ওজন আমাকে প্রশ্ন করে, আমি কোনো অন্যায় করছি না তো? আজ আমি এটা তোমাকে দিচ্ছি, যাতে তোমার জীবনেও কিছুটা ক্ল্যারিটি আসে। ত্যাগী বলে, জজ সাহেব, আপনার এই কলিগই যখন তার বাচ্চাকে বোর্ডিং স্কুলে পড়াচ্ছিল তখন আপনি আমাকে সরকারি স্কুলে পড়িয়েছেন। আপনার এই কলিগ যখন তার বাচ্চাকে নিজের কন্ট্রাক্ট নিজের চেম্বারে দিচ্ছিল তখন আমি আপনার ডিগ্রি নিয়ে ইন্টার্নশিপের জন্য চেম্বারে চেম্বারে ঘুরছিলাম। আপনি কি সেটা জানেন? আপনার এই কলিগ যেখানে তার বাচ্চাকে দৌড়ানোর জন্য প্রস্তুত করেছে সেখানে আপনি আজ সেই কলিগের একটা চুড়ি আমাকে দিচ্ছেন যাতে আমি লাইফে কিছুটা ক্ল্যারিটি পাই। ত্যাগীর বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে গ্রেটার পাওয়ার কামস উইথ গ্রেটার রেসপন্সিবিলিটি, কিন্তু ত্যাগী সেটা মানতে চায় না। ত্যাগী বলে, উইথ পাওয়ার কামস গ্রেট পাওয়ার। আপনি এটা নিয়ে চিন্তিত না যে আমি সঠিক সিদ্ধান্ত নেব নাকি ভুল সিদ্ধান্ত নেব, বরং আমার কাজের কারণে আপনার রেপুটেশন যাতে খারাপ না হয় সেটা নিয়ে আপনি বেশি চিন্তিত। আপনি চিন্তা করবেন না, আপনার নাম কোনোভাবেই খারাপ হবে না, কারণ আপনি ছাড়া কেউই জানে না যে আমি আপনার ছেলে। এসব শোনার পর ত্যাগীর বাবা সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার আগে তার বাবা তাকে বলে, যদি আমরা আমাদের বাচ্চাদেরকে মুক্তভাবে না ছাড়ি তাহলে তারা কখনোই দৌড়াতে শিখবে না। এতে ত্যাগী বুঝতে পারে যে হয়তো এই জন্যই তার বাবা তাকে একা ছেড়ে দিয়েছিল, আর হয়তো সেই কারণেই আজ সে তার জীবনের সফলতা পেয়েছে। এদিকে সুজাতা আর অ্যানি ওয়ার্ডানকে লাজ্জকে মন্দিরে বিয়ে করানোর জন্য কনভিন্স করার চেষ্টা করছিল, কিন্তু জেলার তাদেরকে মানা করে দেয় আর বলে সে যদি প্রেগনেন্ট হয় তাহলে তার বাচ্চাকে কে বড় করবে। এরপর অ্যানি আর সুজাতা বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সুজাতা অ্যানিকে আর একটা নতুন আইডিয়া দেয়। সুজাতা অ্যানিকে বলে যে এই বিষয়ে তারা ত্যাগীর সাহায্য নেবে, কিন্তু অ্যানি বলে যে এতে ত্যাগী কোনোভাবেই হেল্প করবে না। সুজাতা তখন তাকে বলে, তুমি ত্যাগীকে কিন্তু ভুল বুঝছো। সুজাতা এরপর ত্যাগীকে কল করে হেল্প চায়, কিন্তু ত্যাগী তার সঙ্গে কথাই বলতে চায় না। সুজাতা তাকে রিকোয়েস্ট করে বলে, আপনি হেল্প করলে একজনের পরিবার কমপ্লিট হবে। এটা শুনে ত্যাগী একটা ফ্যামিলির গুরুত্ব বুঝতে পারে, যার ফলে সে সুজাতাকে হেল্প করতে রাজি হয়ে যায়। এরপর ত্যাগী কোর্টের রেজিস্ট্রির লোকের সঙ্গে কথা বলে। তার প্ল্যান অনুযায়ী বিশ্বাস বাঙালি মেকআপ কিট কিনতে দোকানে চলে যায়। ওদিকে সুজাতা আর অ্যানি লাজ্জ আর বিকাশকে রেজিস্ট্রি ম্যারেজের জন্য বসায়। সেখানে সুজাতা রেজিস্ট্রি সাহেবকে রিকোয়েস্ট করে বলে তাকে তার ট্রেডিশন আর কাস্টম ফলো করতে দিন। অ্যানি আর্টিকেল 26-এর ব্যাপারে বলতে গেলে রেজিস্ট্রি সাহেব বলে, আর্টিকেল 26-এর ব্যাপারে বলার কোনো প্রয়োজন নেই। ত্যাগী সাহেব কিছুক্ষণ আগে আমাকে কল করে আর্টিকেল 26-এর অধিকারকে রেসপেক্ট করতে বলেছেন, তাই আপনারা আপনাদের কাস্টম আর ট্রেডিশন ফলো করে কনেকে বিয়ে দিতে পারেন। সুজাতা তখন তার ফোনে বাঙালি বিয়ের একটা ছবি দেখিয়ে বলে তাদের ট্রেডিশনে কনেকে বিয়েতে এভাবে মেকআপ করে। রেজিস্ট্রি সাহেব এতে রাজি হয়ে যায়। এরপর অ্যানি লাজ্জকে বিয়ের জন্য রেডি করেন। বাইরে মহিলা কনস্টেবল শ্যামলী ওয়েট করছিল। লাজ্জর বের হতে দেরি হওয়ায় বাইরে থেকে শ্যামলী তাকে ডাকতে শুরু করেন, কিন্তু তবুও লাজ্জ বের হয় না, যার ফলে শ্যামলী ঘরের ভেতর ঢুকে যায়। সেখানে সে লাজ্জর জায়গায় সুজাতাকে দেখতে পায়। ওই রুমে লাজ্জ ছিল না, বরং অ্যানি আর সুজাতা ছিল। শ্যামলী সেখানে লাজ্জকে খুঁজে না পেয়ে ভয় পেতে শুরু করেন। অ্যানি আর সুজাতা প্ল্যান করে লাজ্জকে সেখান থেকে সরিয়ে ফেলেছিল। শ্যামলী ওই ঘরের চারদিকে খুঁজতে শুরু করে। সেখানে একটা ওয়াশরুম ছিল যেটা লক করা ছিল। শ্যামলী বুঝতে পারে লাজ্জ ওই রুমের মধ্যেই আছে, আর তার সঙ্গে কিশোরও আছে। শ্যামলী তাদেরকে ডাকতে শুরু করে, কিন্তু অ্যানি শ্যামলীকে তাদের প্রাইভেসির ব্যাপারে বলে তাকে চুপ করিয়ে দেয়। কিছুক্ষণ পর লাজ্জ আর কিশোর বেরিয়ে আসে। এরপর তাদের সেখানেই বিয়ে হয়ে যায়। অ্যানি আর সুজাতার প্ল্যান অনুযায়ী এই সব কিছু হয়েছিল, আর তাতে লাজ্জর ইচ্ছেটাও পূরণ হয়েছিল। এদিকে ইলেকশনের অনেক প্রচারণা চলছিল। ত্যাগীকে নিয়ে সব লয়ার স্লোগান দিচ্ছিল। তখন জনসম্মুখে ত্যাগী হাজির হয়। জনগণের সামনে ত্যাগী বলে, ত্যাগী আমার নাম নয়, বরং এটা আমার অ্যাটিটিউড। এখানে আহমেদ গুপ্তা সবাইকে বলে, আমি প্রমিস করছি 60 দিনের মধ্যেই আপনার ডিজিটাল লাইব্রেরি দেখতে পাবেন। ত্যাগীর বিপক্ষে সাগরিকা নামের এক মহিলা লয়ারও ইলেকশনে দাঁড়িয়েছিল। যদিও তার জেতার চান্স কম ছিল, কিন্তু তার ত্যাগীর ভোট কাটার ক্ষমতা ছিল। তাকে দেখে বিশ্বাস সুজাতাকে বলে, সে পারপারগঞ্জ ধ্বংস করে এখানে এসেছে, আমরা ওকে কিভাবে থামাতে পারি?
এই ইলেকশনে আমরা মহেন্দ্র নামের এক উকিলকেও দাঁড়াতে দেখি। চারিদিকে মহেন্দ্রর পোস্টার লাগানো হচ্ছিল। ঝিলমিল কোর্টে মহেন্দ্রর পক্ষের উকিলরা তাকে নিয়ে স্লোগান দিচ্ছিল। সেখানে উকিলদের অনেক হট্টগোলও হচ্ছিল। সেখানে এসআই মনীষ একটা উকিলের গায়ে লাঠি দিয়ে আঘাত করে, যার ফলে তাদের সাথে উকিলের লড়াই শুরু হয়ে যায়। সব লয়াররা সেখানে ওই পুলিশকে মারতে শুরু করে, আর সমস্ত নিউজ চ্যানেলেই এই খবরটা ছড়িয়ে পড়ে। একজন লয়ারের গায়ে হাত তোলার কারণে সব লয়াররা এটা নিয়ে প্রোটেস্ট করতে শুরু করে। ত্যাগী কমপ্লেনের জন্য ঝিলমিল কোর্টে গেলে সেখানে একজন কনস্টেবল তাকে জানায় যে লয়ার আর পুলিশের মারামারির কারণে ঝিলমিল কোর্ট ব্যান হয়ে গেছে। ত্যাগী তখন কাজমি সাহেবের কাছে একটা রিপোর্ট নিয়ে যায় আর তাকে বলে, এটা আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে। মহেন্দ্র উকিল আর পুলিশের মারামারির এই বিষয়টার সুযোগ নিচ্ছে। মহেন্দ্র ঝিলমিলের ক্যাম্পেইন আটকে দিয়েছে যাতে আমি ইলেকশনে জিততে না পারি। কাজমি জানায় যে ক্যাম্পেইন সাসপেন্ড করার অর্ডার ফোরের অ্যাসোসিয়েশন দেয়নি, বরং ঝিলমিল কোর্টের ডিস্ট্রিক্ট জাজ দিয়েছে। আহমেদ বলে, এই জাজ ফোরের চাচা, আর তার চাচা নিশ্চয়ই তাকে সাপোর্ট করবে। যে জাজের রেকিউজ হওয়ার কথা তাকে মিসইউজ করা হচ্ছে। কাজমি তাকে বলে, মিসইউজ তো আপনারাই করছেন। সামান্য একটা ঘটনাকে আপনারা চিৎকার করে এত বড় ইস্যু বানিয়েছেন। কাজমি ত্যাগীকে বলে, দেখো, কাউন্সিল কোর্টের অর্ডারের ওপর ইন্টারফেয়ার করবে না। তুমি চাইলে ইলেকশন পোস্টপোন করতে পারো। কিন্তু ত্যাগী এই ইলেকশনে অনেক দূর এগিয়ে গিয়েছিল, যার কারণে সে ইলেকশন পোস্টপোন করতে রাজি হয় না। এদিকে সুজাতা এক জব্বার নামের লোকের কাছে যায়। তার সমস্ত কেস ত্যাগী সামলাতো। সুজাতা চায় জব্বার যাতে সাগরিকাকে এই ইলেকশনে অংশ নিতে না দেয়, এজন্য সে এখানে তার কাছে সাহায্য চাইতে এসেছে। জব্বার এতে তাকে সাহায্য করতে রাজিও হয়ে যায়। জব্বার এরপর সাগরিকার কাছে যায়। সে সাগরিকাকে বলে, আমরা ত্যাগীকে সাপোর্ট করে ফেলেছি, তাই আপনি আপনার নমিনেশনটা ফিরিয়ে নিন। কিন্তু সাগরিকা এতে রাজি হয় না। সাগরিকা তাদেরকে বলে, আপনারা ত্যাগীকে গিয়ে বলুন যে আমি এই ইলেকশন লড়বই। তারা সাগরিকাকে জোর করলে সাগরিকা এতে অনেক রেগে যায় আর তার জুতা নিয়ে তাদেরকে তাড়া করতে থাকে, যার ফলে জব্বার সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে অ্যানি, সুজাতা আর বিশ্বাস জব্বারের জন্য অপেক্ষা করছিল। সাগরিকাকে তাকে বের করে দিতে দেখে সুজাতা অনেক আপসেট হয়ে যায়। সুজাতা আপসেট হয়ে অ্যানিকে বলে, ত্যাগী স্যার একটা কাজ দিয়েছিল, সেটাও হলো না। অ্যানি তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এই ইলেকশন নিয়ে এত চিন্তিত? সুজাতা বলে, আমি 15 বছর ধরে বসে আছি, কেউ আমাকে কোনো সম্মান দেয় না। আমি অ্যাডভোকেট হওয়ার পর শুরুতে বাবার যখন বিয়ের জন্য ছেলে দেখছিল, তখন আমি আমার জীবনে কিছু করার পরিকল্পনা করি। আমি প্রথমে প্র্যাকটিস করতে চেয়েছিলাম, এরপর বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পরে না তো বিয়ে হলো আর না সংসার। এখন সাগরিকা সরে না গেলে আমি চেম্বারও পাবো না। বিশ্বাস সুজাতাকে বলে, তুমি এমনভাবে বলছো যেন ত্যাগী স্যার না জিতলে তুমি চেম্বারই পাবে না। ত্যাগী এদিকে বুঝতে পারছিল না সে কি করবে, কারণ এখন সবকিছু তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল। এজন্য সে একটা প্ল্যান বানায়। সে ওই উকিল আর পুলিশের কেসের মধ্যে পুলিশের কেসটাকে নিয়ে নেয়। সে কোর্টে এলে সব উকিলরা তার বিরোধিতা করতে থাকে। সবাই ভাবছিল যে ত্যাগী অনেক অন্যায় করছে। তারা এটা মেনেই নিতে পারছিল না যে ত্যাগী নিজে একজন লয়ার হয়ে সে লয়ারের পক্ষ না নিয়ে পুলিশের পক্ষ নিয়েছে। এজন্য সব উকিল তার বিপক্ষে চলে যায়। কিন্তু ত্যাগীর একটা প্ল্যান ছিল। ত্যাগী কোর্টে এসে উকিলের সাইড নিয়ে নেয় আর উকিলের পক্ষে অনেক স্ট্রং স্পিচ দেয়, যার ফলে সেখানে থাকা সব উকিল তার উপর অনেক খুশি হয়ে যায় আর তার ব্যালট পেপার সেখানে ছড়াতে থাকে আর তাকে সমর্থনও করতে থাকে। এতে ইলেকশনে ত্যাগীর অবস্থান অনেক স্ট্রং হয়ে যায়। ত্যাগী আসলে কোনোভাবে ঝিলমিল কোর্টে ঢুকতে চাইছিল, এজন্যই সে এই কেসে ইনভলভ হয়েছিল। ফাইনালি এখানে তার এই প্ল্যান সাকসেসফুল হয়ে যায়। সাগরিকা এই খবর জানতে পেরে সুজাতাকে কল করে। ত্যাগী এই কেসে উকিলের পক্ষ নিয়েছিল এটা জানতে পেরে সাগরিকা অনেক খুশি হয়েছিল, যার কারণে সে তার নমিনেশনও তুলে নিয়েছিল। আর সেটা জানতে পেরে সুজাতাও অনেক খুশি হয়। এরপর সুজাতা এই খবরটা যখন ত্যাগীকে জানায় তখন ত্যাগীও ভীষণ খুশি হয়ে যায়। ত্যাগীর পক্ষের সব লয়ার খুশিতে আত্মহারা হয়ে বলতে থাকে, এবার তাদের জয় সুনিশ্চিত। এরপর ত্যাগী ইলেকশনের সম্পূর্ণ প্রস্তুতি নিতে শুরু করে। পরদিন সবার ভোট দেওয়ার পালা। সুজাতারও মনে হচ্ছিল যে ত্যাগী এবার জিতে যাবে, এই জন্য সে নিজের চেম্বার বানানোর প্ল্যান করছিল। সুজাতা নিজের চেম্বারের জন্য নিজের নেম প্লেটও বানিয়েছে। ত্যাগীর টিমের সবাই ইলেকশনের জন্য অনেক এক্সাইটেড ছিল। পরদিন ইলেকশন সম্পন্ন হয়। এবার কাউন্টিং এর পালা। কাউন্টিং এর সময় রুমের ভেতর অনেক মানুষ ছিল। এখানে মহেন্দ্র ফোরে আর ত্যাগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। টানটান উত্তেজনাময় পরিস্থিতিতে কাউন্টিং শুরু হয়। এখানে কাজমি চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এই নির্বাচনে আহমেদ গুপ্তা মাত্র 5টা ভোট পেয়েছিল, যা শুনে সেখানকার সবাই হাসিতে ফেটে পড়ে। পরিমল ঝায়ের ভোট সংখ্যা ছিল 509। পরিমল নিজের রেজাল্ট শুনে অনেক খুশি হয়। লাস্ট দুজন ক্যান্ডিডেট ছিল ত্যাগী আর মহেন্দ্র ফোরে। এখানে ত্যাগী ভোট পায় 2063টা। ত্যাগী আর তার টিম কনফার্ম ছিল যে তারাই এই নির্বাচন জিতবে।
এজন্য বিজয় সেলিব্রেট করার জন্য তারা ফুলের মালা এবং কয়েনও রেডি করে রেখেছিল। কিন্তু এখানে মহেন্দ্র 4-এ ভোট পায় 2087টা। এতগুলো ভোট পেয়ে সে ত্যাগীকে এই নির্বাচনে হারিয়ে দিয়ে তার সমস্ত আশার ওপর পানি ঢেলে দেয়। ত্যাগী এতে অনেক অবাক হয়ে যায়। মহেন্দ্র ত্যাগীর সামনে দিয়ে উল্লাস করতে করতে কোর্টরুম ত্যাগ করে। এরপর মহেন্দ্রর সাথে ত্যাগীর টয়লেটে দেখা হয়। মহেন্দ্র ত্যাগীর এই নির্বাচনে হেরে যাওয়া নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এমনকি মহেন্দ্র ত্যাগীকে অপমান করার জন্য তাকে টাকাও দিতে চায়। কিন্তু ত্যাগী এতে অনেক রেগে যায় আর সে মহেন্দ্রকে মারতে শুরু করে। এখানে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ঠিক তখনই মিন্টু সেখানে চলে আসে আর মহেন্দ্রকে ত্যাগীর থেকে ছাড়ানোর জন্য তাকে মারতে শুরু করে, যার ফলে মহেন্দ্র আবার মিন্টুকে মারতে শুরু করে। তখন সেখানে একে একে ত্যাগীর আরও কিছু সাথী চলে আসে। মহেন্দ্র তাদেরকেও মারতে থাকে। তারা কোনোভাবেই মহেন্দ্রর শক্তির সঙ্গে পেরে উঠছিল না। তখন সুজাতা এসে পেছন থেকে মহেন্দ্রকে আঘাত করে। মহেন্দ্র তখন সুজাতার দিকে অবাক হয়ে তাকায়। সেই সুযোগে মিন্টু সবাইকে নিয়ে মহেন্দ্রর ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা মহেন্দ্রকে অনেক বাজেভাবে মেরেছিল। এদিকে মহেন্দ্র তো এখন দিল্লির বার কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছিল। তার হাতে এখন অনেক ক্ষমতা। মহেন্দ্রকে এইভাবে মারার কারণে মহেন্দ্র তাদের সবার লাইসেন্স কেড়েও নিতে পারে। সবাই এটা নিয়ে অনেক চিন্তায় ছিল। তখন ত্যাগী সবাইকে বলে, আমি কারো কোনো ক্ষতি হতে দেব না, আমি সব দোষ নিজের উপর নিয়ে নেব। কিন্তু তখন একজন জজ ত্যাগীকে কল করে বলে, তুমি একজন সাকসেসফুল লয়ার, তোমার কাজ অনেক ইমপ্রেসিভ, তুমি পুলিশের কেসটার খুব সুন্দরভাবে সামলেছ, তুমি আমাদের সম্পদ, তাই আমি তোমাকে জাজশিপ অফার করছি। জাজ ত্যাগীকে 48 ঘন্টার মধ্যে কনফার্ম করতে বলে। জাজের এই প্রস্তাবে সবাই অনেক খুশি হয়ে যায়। কিন্তু ত্যাগী এই অফারটা অ্যাকসেপ্ট করবে কিনা এটা নিয়ে অনেক কনফিউজড ছিল। পরের সিনে আমরা দেখতে পাই দুজন সাংবাদিক নিউজে বলছে যে পারপারগঞ্জের একটা মেয়ের থেকে লুট করার পর তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। সব জায়গায় এই নিউজটা ছড়িয়ে পড়ে। এই খবর দেখার পর ত্যাগী মুন্সিকে বলে, আমি কি জাজ হওয়ার অফারটা অ্যাকসেপ্ট করে নেব? মুন্সি তাকে বলে, এটা তোমার ব্যাপার, তোমার যা ভালো মনে হয় তুমি করো। এরপর পুলিশ পিপিকে এই কেসটা লড়তে বলে। কিন্তু পিপি এতে প্রথমে রাজি হয় না, কারণ আগে একবার এভিডেন্স না থাকার কারণে পুলিশ তাকে কেস হারিয়ে দিয়েছিল। কিন্তু মুন্সি তাকে রিকোয়েস্ট করলে সেই কেসটা লড়তে রাজি হয়ে যায়। পুলিশ এই কেসের জন্য পিপিকে থানার একটা রুম দেয় আর বলে, আপনি এখান থেকেই কেসের প্রস্তুতি নিন, আপনার দ্রুত চার্জশিট বানাতে হবে, কারণ আমি তাড়াহুড়ো করে 4 দিন পরের ডেটই নিয়েছি। এটা শুনে পিপি অনেক রেগে যায় আর তার ওপর অনেক রাগারাগি করে। এদিকে ত্যাগী মিন্টুকে বলে, আমার কাজ ভালোই চলছে, আমি এই অফারটা রিজেক্ট করে দেব, কারণ এক জায়গায় বসে থাকলে আমি বোর হয়ে যাব। মিন্টু তাকে বলে, একবার ঘোষকে জিজ্ঞেস করো, সে পড়াশোনা করে জাজ হয়েছে, তার পরামর্শটা তোমার কাজে আসবে। এরপর ত্যাগী পরামর্শ নেওয়ার জন্য ঘোষের কাছে যায়। ঘোষ তাকে বলে, জাজ হয়ে কোনো লাভ নেই, তুমি উকিল হয়েই আমাদের থেকে অনেক বেশি টাকা ইনকাম করে নেবে। এটা শুনে ত্যাগী একটু ভাবনায় পড়ে যায়। ত্যাগী সেখান থেকে বাইরে বের হলে তার সঙ্গে চিফ জাজ বেসলার দেখা হয়। ত্যাগী তাকেও তার অফারের ব্যাপারে জানায়। ত্যাগী তাকে জানায় যে সেই অফারটা রিজেক্ট করতে চাচ্ছে। এটা শুনে বেসলা তাকে এর কারণ জিজ্ঞেস করলে ত্যাগী জানায় যে জাজদের কোনো সম্মান নেই। এটা শুনে বেসলা বলে, ঠিক আছে, তাহলে চলো, আমি তোমাকে আজ এমন জিনিস দেখাবো যা তুমি তোমার ওকালতির 20 বছরেও দেখোনি, কিন্তু আমি প্রতিদিন সেটা 20 বার করে দেখি। এরপর বেসলা তাকে কোর্টরুমে নিয়ে যায়। সেখানে ত্যাগী তাকে জিজ্ঞেস করে, এখানে এমন কি আছে যা আমি দেখিনি? বেসলা তাকে জিজ্ঞেস করে, লয়ারের নজর কোথায়? ত্যাগী জবাব দেয়, কেন, জাজের ওপর? বেসলা বলে, এই সময় লয়ারদের চোখ জাজের ওপরেই থাকে। এবার অ্যাকিউজকে দেখো। অ্যাকিউজ লয়ারের কাছে সাহায্য চায়, কিন্তু জাজের ওপর ভরসা করে। কয়েক সেকেন্ডের জন্য জাজ তার জীবন আর ভাগ্য দুটোর ব্যাপারেই সিদ্ধান্ত নেয়। অ্যাকিউজের চোখে একটা আলাদা ইমোশন আছে, কিছুটা শান্তি, কিছুটা আশা, কিছুটা গর্ব আছে। এই ইমোশনের কোনো নাম আমাদের কাছে নেই। দেখো, উকিলরা জাজদেরকে দেখছে, কিন্তু এখন এই ডিট্যাচড আনইমোশনাল মেকানিক্যাল জাজ এক মুহূর্তের জন্য অ্যাকিউজের সঙ্গে নজর মেলাবে। এই মোমেন্টটাই হলো মোমেন্ট অফ কিক। যখন একটা জাজ কারো ইচ্ছে পূরণ করে তখন বোঝা যায় জাস্টিসেই কিক আছে। বেসলার সাহায্যে ত্যাগীয় কোর্টরুমে প্রথমবার একজন জাজের নজরে সবকিছু দেখে। অবশেষে সেও বুঝতে পারে একজন জাজের পজিশন কতটা গর্বের বিষয়। কোর্টরুমের বাইরে এসে ত্যাগী বেসলাকে জিজ্ঞেস করে, আমার মতো পাপী কি জাজ হতে পারবে? বেসলা জবাবে বলে, এই ত্যাগী জাজ হতে পারবে না, কিন্তু এই বেঞ্চে যে ত্যাগী বসবে সে জাজ হতে পারবে। ত্যাগী তাকে জিজ্ঞেস করে, সেটা কিভাবে? তখন বেসলা তাকে একটা কনস্টিটিউশনের বই দিয়ে বলে, কনস্টিটিউশনের শপথ নেওয়ার পর মানুষ বদলে যায়, তারা ভুল করলেও কখনো পাপ করতে পারে না। ত্যাগী এরপর তার চেম্বারে ফিরে গিয়ে বেসলার কথাগুলো ভাবতে থাকে। এরপর সে তার ড্রয়ার খুলে সেখান থেকে তার বাবার দেওয়া সেই চুড়িটা বের করে হাতে পরে নেয়।
ত্যাগী এবার বুঝতে পেরেছিল যে তার বাবার কথাগুলো কতটা মূল্যবান। এদিকে পিপির কাছে ডক্টর এসে বলে ওই মেয়েটার শরীরে দুজন ছেলের ডিএনএ পাওয়া গেছে, কিন্তু সেখানে রাজু নামের একটা ছেলে ছিল যার ডিএনএ পাওয়া যায়নি। পুলিশ জানায় যে ওই ছেলেটা জানিয়েছে রাজুও সেখানে ছিল। ডক্টর তখন জানায় যে ভিকটিমের গায়ে একটা ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে, যেটা প্রমাণ করে যে রাজু সেখানে ছিল। কিন্তু এখানে পিপি বলে রাজুর ফিঙ্গারপ্রিন্টের সাথে আরও প্রমাণ প্ল্যান্ট করতে, কিন্তু অ্যানির এই বিষয়টা ঠিক মনে হয় না। অ্যানি বলে আমরা মিথ্যে কোনো প্রমাণ ইউজ করতে পারবো না। অ্যানি রেগে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, তখন তাকে আটকাতে গেলে অ্যানি তাদেরকে বলে রাজু তো নির্দোষও হতে পারে। অ্যানির এই কথা সেখানে বসে থাকা এক মহিলা শুনে ফেলে। সে অ্যানির কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে বলে আমি রাজুর মা। আমি রাজুকে নয় বরং তার ছোট ভাইকে বাঁচাতে এখানে এসেছি, কারণ সে তার থেকেও বেশি বুদ্ধিমান। পুলিশ যখন তাকে ধরতে আসে তখন সে ছুরিটা লুকিয়ে ফেলেছিল। এখানে প্রমাণ হয়ে যায় যে রাজুও দোষী। অ্যানি তখন তার ভুল বুঝতে পারে। রাজুর মা অ্যানিকে বলে রাজুর যা শাস্তি হয় তাকে দিন, কিন্তু আমার ছোট ছেলের যাতে কোনো ক্ষতি না হয়। অ্যানিও এতে রাজি হয়ে যায়। এরপর অ্যানি ওই ছুরি নিয়ে পিপির কাছে যায়, যার ফলে এই কেসটা পুরো তৈরি হয়ে যায়। তখন সেখানে একটা লোক আসে। সে পিপির অনেক আগের ক্লায়েন্ট ছিল, কিন্তু পিপি তার কেসে খুব বেশি মনোযোগ দিতে পারেনি। এরপর আমরা পিপি আর অ্যানিকে একসঙ্গে বসে থাকতে দেখি। পিপি অ্যানিকে লয়ের ব্যাপারে বলে। পিপি বলে আইন এভাবেই চলে। পিপি তার ওই ক্লায়েন্টের ব্যাপারে বলে যে ওই লোকটা মানুষের কানের ময়লা পরিষ্কার করে ইনকাম করত। তার একটা মাটির ঘর ছিল, কিন্তু 20 বছর আগে দাঙ্গার কারণে সেটা ভেঙে গেছে। তখন থেকে সে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এখন তুমি বলো আমি তার কেসটা লড়বো নাকি নতুন আসা কেসটা লড়বো? প্রথমে তার জন্য আমার খারাপ লাগতো, কিন্তু এখন আর খারাপ লাগে না, কারণ তার কেসটা ইম্পর্টেন্ট না। অ্যানি বলে তার কেসটা অবশ্যই ইম্পর্টেন্ট। এটা শুনে পিপি অ্যানিকে ওই লোকটার কেসের ফাইল দিয়ে দেয়। অ্যানি এতে খুশি হয়ে বলে আমি কি ওনার কেসটা লড়তে পারবো? পিপি তাকে এতে অনেক এনকারেজ করে। এটা অ্যানির জীবনের প্রথম কেস ছিল। সে তার জীবনের প্রথম কেস পেয়ে অনেক খুশি ছিল। অ্যানি খুশিতে উচ্ছ্বাসিত হয়ে ওই লোকটার কাছে গিয়ে বলে আপনি আমার ক্যারিয়ারের প্রথম ক্লায়েন্ট। এদিকে সুজাতা ত্যাগীর কাছে গিয়ে বলে আমি শুনেছি আপনি জাজ হতে যাচ্ছেন। ত্যাগী জবাবে বলে ঠিক শুনেছ। সুজাতা বলে আপনি জাজ হলে অনেক ভালো হবে। তখন ত্যাগী বলে আমি জাজ হলে আমার চেম্বারটা টাচ করার সময় পাবো না, এজন্য আপনি মুন্সিজির গাইডেন্সে ল অ্যান্ড অর্ডারের সাথে আমার এই চেম্বারটা সামলাবেন, কারণ আমি আমার ক্লায়েন্টদের মাঝ রাস্তায় ফেলে দিতে পারি না। সুজাতা তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ ফাইনালি তার পার্সোনাল চেম্বারের স্বপ্ন পূরণ হয়েছে। ত্যাগী ল অ্যান্ড অর্ডারকে বলে আজ থেকে আপনারা ইন্টার্ন নন, আপনারা অ্যাসোসিয়েট হয়ে কাজ করবেন। ল অ্যান্ড অর্ডারও তাদের প্রমোশন পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর ত্যাগী তার ফ্রেন্ড মিন্টুকে বার অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট বানিয়ে দেয়। সবাই প্রমোশন পেয়ে খুশিতে ত্যাগীর নামে উল্লাস করতে শুরু করে। এরপর ত্যাগী তার অফার লেটারে স্বাক্ষর করে। এখান থেকেই ত্যাগীর জাজ জীবনের যাত্রা শুরু হয়।